না, আমি তো প্ল্যানিং করেই তোকে এখানটায় রেখে গেলাম। এই পুকুরটা যখন পানিতে ভরে যাবে, কুমির এসে তোকে খেয়ে নেবে, আমার যত ঝঞ্ঝাট চলে যাবে। তুমি আমার সাথে এমনটা করো না, আমাকে বাঁচিয়ে নাও, আমি মরে যাবো তো। বৌমা, তুমি ওকে ওইখানে কেন রেখে আসলে? আপনি আবার এসে গেছেন আমার মাথাটাকে খেতে। ও আমার সৎ মেয়ে, ওকে কয়দিন পালবো আমি? আমার যত ঝঞ্ঝাট চলে গেছে। ওমা, মেয়ে তো মেয়েই হয়, ওর সাথে এমনটা করো না। দাদি, আমাকে নিয়ে চলো না। হ্যাঁ, এসেছি জ্ঞান দিতে। আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব যাতে আমার সংসারে যেন একটা সুন্দর ফুটফুটে মেয়ে দেয়। বাঁচাও, আমাকে বাঁচাও। আরে ভাই, দেখ দেখ, মেয়েটা বিপদে পড়েছে। ওই মেয়েটাকে এখানে কে ছেড়ে দিয়ে গেল? মনে হয় অনেক বড় বিপদে আছে, আমাদেরকে বাঁচাতে হবে। চাও, আমাকে বাঁচাও। এই তো আসছি আসছি, তুমি ভয় পেও না, চলে এসেছি আমরা। আমাদের কোলে আসো, একদম ভয় পেও না, আমরা তোমাকে বাঁচাতে এসেছি। এইটুকু বাচ্চা মেয়েকে এভাবে কেউ ছেড়ে দিয়ে যায়? এদের পরিবারের মানুষজন নেই নাকি? বাবা, এই সৎ মেয়ে, আজ থেকে তোমাকে একে পালতে হবে। হ্যাঁ, আমার উপরওয়ালা ডাক শুনেছে, আমি তো একটা মেয়েই চাইছিলাম। এখনই ওকে বাড়ি নিয়ে যাব। মনা, তুই এই ঘরটা অব্দি ঘুরে আয়। ঠিক আছে মা, কি ভালো লাগছে। ইয়ে ইয়ে ইয়ে। মা, আমি ঘরে দেখো, এই ডগটা ললিপপ খেতে অনেক পছন্দ করতো, কিন্তু প্রবলেম একটাই ছিল, কাজের সময় এটা খেতেই পারতো না। এজন্য ডক্টর একটি অসাধারণ আইডিয়া বের করে। উনি সর্বপ্রথম মাস্কের ভিতরে একটা ছোট ছিদ্র করে নেয়, যাতে ললিপপের স্টিক ওই ছিদ্র দিয়ে বের করতে পারে। আর এইভাবে উনি রোগী দেখার সময় নিজের পছন্দের ললিপপ খাওয়ার মজা নিতে থাকে। দেখো, এই ডগটা ললিপপ খেতে অনেক পছন্দ করতো, কিন্তু প্রবলেম একটাই ছিল। এই রাজু, বলতো এই দুইটার মধ্যে কোনটা 50 টাকা, কোনটা 100 টাকা? এটা 100 টাকা, এটা 50 টাকা। সত্যি বলছিস তো? হ্যাঁ সত্যি। ঠিক আছে, তাহলে তুই এই দুটোর মধ্যে কোনটা নিবি, 50 টাকা না 100 টাকা? আমি 100 টাকাটাই নেব। দেখছেন, এত বড় একটা ছেলে তবুও টাকা ছেড়ে না। এসব ছেলেপেলেকে কি তাহলে বাজারে বাজার করতে পাঠানো যাবে? মাম্মা দাঁড়াও, আমি অত টাকা নিয়ে কি করব? তুমি 100 টাকা নাও আর আমার 50 টাকাটা দাও, তাহলেই হবে। হ্যাঁ, রাজুর মতো হিসেবে ভুল করে এমন মানুষ আপনাদের কার কার বাসায় আছে? যার যার বাসায় আছে সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই রাজু, বলতো এই দুইটার মধ্যে কোনটা 50 টাকা, কোনটা 100 টাকা? এটা 100 টাকা, এটা 50 টাকা। সত্যি বলছিস তো? হ্যাঁ সত্যি। ঠিক আছে, তাহলে তুই এই দুটোর মধ্যে কোনটা নিবি, 50 টাকা না 100 টাকা? আমি 100 টাকাটাই নেব। দেখছেন, এত বড় একটা ছেলে তবুও টাকা ছেড়ে না। এসব ছেলেপেলেকে কি তাহলে বাজারে বাজার করতে পাঠানো যাবে? মাম্মা দাঁড়াও, আমি অত টাকা নিয়ে কি করব? তুমি 100 টাকা নাও আর আমার 50 টাকাটা দাও, তাহলেই হবে। হ্যাঁ, রাজুর ও আচ্ছা, ও অনেক বেশি বিবেশে পেয়েছে। দেখেন, এই মেয়েটা একটা গার্ড, যখনই মালিক গাড়িতে আসে তো ও দরজা খুলে দেয়, কিন্তু মালিক পিছনের দরজা দিয়ে বের হয়, যার কারণে মেয়েটি পরের দিন পিছনের দরজাটা খোলে। কিন্তু আজকে মালিক সামনের দরজা দিয়ে বের হয়, কিন্তু তারপরের দিনও ঠিক একই কাহিনী হয়, মালিক অন্য পাশের দরজা দিয়ে বের হয়। কিন্তু চতুর্থ দিন মেয়েটাই একেবারে তৈরি ছিল, ওই এক এক করে সব দরজাগুলো খুলে দেয়, কিন্তু আজ তো মালিক পিছনের দরজা থেকে বের হয়। দেখেন, এই মেয়েটা একটা গার্ড, যখনই মালিক গাড়িতে আসে তো ও দরজা খুলে দেয়, কিন্তু এই তো শান্তি। এরা শান্তি, সবগুলোই শান্তি, সবগুলো লাইন সমান। বলি আপনারা যে দেখেন একটু লাইনে থাকেন। জন্মদিনের পরে মেয়ের কাজ ফার্স্ট মায়ের কাজ। আর বার্থডে হয়ে গেছে, এবার আমি বার্থডে বেলুনগুলো ফাটাই। আমি কতগুলো ফাটিয়েছি, এবার এইগুলোও ফাটাই দিই। আর কপাল ঠাট্টার কি অবস্থা করেছে, বেলুনগুলো ফাটিয়ে ফাটিয়ে। এবারে সমস্ত কিছু আমাকে এখন পরিষ্কার করতে হবে। আমি বার্থডেতে অনেক চকলেট পেয়েছি, নিয়ে গিয়ে খাই। জামা কাপড়, জন্মদিনের জামা, গায়ে হলুদের জামা, চাদর, যাই সব নিয়ে যাই, ভিজিয়ে দিই। সকালবেলা আবার সব উঠে কাচতে হবে ঘুম দিয়ে। জন্মদিনের গিফটগুলো তো বাকি আছে, কি কি আছে খুলি। এখনো ডেকোরেটরদের কত বাসন মাজা বাকি আছে, বাসন মাজতে মাজতে আমার পুরো কোমর হাত সব ব্যথা হয়ে যাচ্ছে।
বার্থডে হয়ে গেছে, এবার আমি বার্থডে বেলুনগুলো ফাটাই। আমি কতগুলো ফাটিয়েছি, এবার এইগুলো আরে তাড়াতাড়ি কসিপটা লাগিয়ে ফেলি, আর এটার উপরে তোমরা সুন্দরভাবে রং দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলবে। কত সুন্দর পেন্টিং হয়ে গিয়েছে, দেখি কার্ডটা কত সুন্দর, সবগুলোই তো সুন্দর লাগছে। এই বাচ্চাগুলো তো এত ট্যালেন্ট, আমি তো আগে জানতামই না। এক একটার থেকে এক একটা অনেক সুন্দর হয়েছে। সব তাড়াতাড়ি করে তোমরা পেন্টিংটা কমপ্লিট করো, সাবস্ক্রাইব। আরে তাড়াতাড়ি কসিপটা লাগিয়ে ফেলি, আর এটার উপরে তোমরা সুন্দরভাবে রং দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলবে। কত সুন্দর পেন্টিং হয়ে গিয়েছে, দেখি কার্ডটা কত সুন্দর, সবগুলোই তো সুন্দর লাগছে। এই বাচ্চাগুলো তো এত ট্যালেন্ট, আমি তো আগে জানতামই না। এক একটার থেকে এক একটা অনেক সুন্দর হয়েছে। সব তাড়াতাড়ি করে তোমরা পেন্টিংটা কমপ্লিট করো, সাবস্ক্রাইব। আরে তাড়াতাড়ি কসিপটা লাগিয়ে ফেলি, আর এটার উপরে তোমরা এই সুন্দরী কিউট মেয়েটা ট্রেনের ভিতর একা একা মন খারাপ করে বসেছিল, কেননা আজকে ওর বার্থডে, কিন্তু ওকে উইশ করতে কেউ আসেনি। তখন একটা কাপল এসে ওর পাশে এসে বসে পড়ে। না আপনি বাউ মা, টিফিনে জ্যাম বারুতি আছে। আমার জ্যাম বারুতি খেতে খুব ভালো লাগে, আমি এটা খেয়ে খেলতে যাবো। না, তাড়াতাড়ি ফিনিশ করে দাও। তাড়াতাড়ি খাই, সাইকেল নিয়ে খেলতে যেতে হবে। ছোট থেকে বড় আস্ত ঘরের মতো বড় হয়ে গেল। তালের ভেতরে ডাইনির সংসার। বের করে দিল, আমাদের সাধের কুমড়ো বাড়ি থেকে বের করে দিল। মানুষগুলো বড্ড ঝগড়াটে। কি আরামের যে ঘুমটা দিচ্ছিলাম, এই তারাটা না দিলেই কি চলছিল না। আমার কোমরের বাতটা চাগার দিয়ে উঠছে গো। ওরে বাবারে, ও মা, এবার আমরা কোথায় থাকবো? কুমড়োর ভেতরটা তো বেশ নরম ছিল। আর কুমড়ো নয়, দুদিন পরেই তো কেটে তরকারি বানিয়ে ফেলবে। গতবার লাউয়ের ভেতরে ছিলাম, সেটাও চাল কুমড়ো ভেবে কেটে নিল। আমাদের একটা পাকা পোক্ত বাড়ি চাই, এমন বাড়ি যা মানুষ খাবে না, কিন্তু দেখতে সুন্দর। ভুতুড়ে পরিবার উড়তে উড়তে এসে পৌঁছালো হরিপদর বাড়ির উঠোনে। উঠোনের এক কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল তাল গাছ। তার মাথায় ঝুলছে এক গাদি তাল, যার মধ্যে একটা বেশ বড় আর পাকা তাল। পেয়ে গেছি, ওই দেখ আমাদের নতুন বাড়ি। হ্যাঁ, তাল গাছ অত উঁচুতে আমি উঠতে পারবো না যে। তার চেয়ে চলো কোনো শেওড়া গাছেই থাকি। বাবা, তুমি তো দেখছি কুড়ের বাদশা। মা, চলো তো, ওই তাল গাছটাই আমার পছন্দ, দোতলা বাড়ির মতো লাগছে। ঠিক বলেছিস, আজ রাত থেকে ওটাই আমাদের নতুন ঠিকানা, তাল প্রসাদ। পরিকল্পনা মতো তিনজন হাওয়ায় ভেসে তাল গাছের মাথায় উঠলো, কিন্তু ভূতনাথ সে পাকা তালটা ধরতে গিয়ে তার ধাক্কায় পাকা তালটা দুম করে উঠোনে পড়ে গেল। গেল গেল গেল, আমার তাল প্রাসাদ ভেঙে গেল যে। এখন আমাকে এই গাছের মগ ডালেই মনে হচ্ছে বাকি জীবনটা কাটাতে হবে। চুপ করো তো, আমি পেতনি, বেঁচে থাকতে বাড়ির চিন্তা করতে হবে না। পেতনি মাটিতে নেমে এলো। পড়া তালটার চারপাশে তিনবার ঘুরে বিড়বিড় করে কি জানি মন্ত্র পড়ল। তাল তালালিং, ছোট থেকে বড় হই। অমনি সেই ছোট্ট তালটা বেলুনের মতো ঘুরে ফিরে পড়ল। দেখতে দেখতে একটা আস্ত ঘরের মতো বড় হয়ে গেল। ভেতরে ঢোকার জন্য একটা গোল দরজাও পর্যন্ত তৈরি হয়ে গেল। ওয়াও মা, তুমি তো জাদুকর, কিন্তু ভেতরটা যে একদম ফাঁকা। ফাঁকা থাকবে কেন? তুই আছিস কি করতে? যা, হরিপদর বাড়ি থেকে কিছু জিনিসপত্র ধার করে নিয়ে আয়। এক্ষুনি ছুটে যাচ্ছি মা। এটা গণনা দেখে ভালো দিলে কিছুক্ষণের মধ্যেই ফুচকি ফিরে এলো। তার হাতে হরিপদর গা মোছার গামছা, ছেলের ছেঁড়া হাফ প্যান্ট, একটা ভাঙা টুল আর একটা তেলের খালি বোতল। সাব্বাস! এই গামছাটা দিয়ে জানলার পর্দা বানিয়ে দে, আর এই হাফ প্যান্টটা হবে আমাদের পাপোশ, আর এই তেলের বোতলটা ফুলদানি।
গো, তাল পাড়তে হবে যে। তাল তাল তো এখনো পাকেইনি রে। পেকেছে? আমি কাল রাতেও দেখেছি একটা কালো তাল ঝুলছিল গাছে, আজ উঠোনে পড়ে আছে। ওটা দিয়েই বড়া বানাও। হরিপদ উঠোনে গিয়ে দেখে একটা বিশাল অদ্ভুত তাল পড়ে আছে, কিন্তু সেটা এত বড় যে একা তোলা অসম্ভব। এ কি রে বাবা, এটা তাল না হাতির ডিম? গাছে আরো আছে, দাঁড়া আমি পেরে আনছি। হরিপদ যেই না গাছে উঠতে গেছে অমনি ভেতর থেকে পেতনি রেগে আগুন। ওই দেখো, লোকটা আমাদের বাকি ঘরগুলোকেও পেরে নিতে আসছে। যাও, ওকে আটকানোর ব্যবস্থা করো। আমি না, আমার দ্বারা হবে না, তুমি কিছু করো। পেতনি রেগে গিয়ে নিজেই কাজে নামলো। হরিপদ যেই একটু উঠেছে অমনি পেতনি ফু দিয়ে তাল গাছটাকে তেলে বানিয়ে দিল। হরিপদ হরকাতে হরকাতে নিচে পড়ে গেল। বড্ড পিছল গাছটা। সে গামছা দিয়ে হাত পা মুছে আবার গাছে উঠতে লাগলো। এবার পেতনি একটা পিঁপড়ে তার গায়ে ছেড়ে দিল। ওরে বাবা, ওরে বাবা, এ কি ওরে বাবা রে, এই যে লাল পিঁপড়ে, এই পিঁপড়েগুলো কোথা থেকে এলো? ও বাবা গো, না, আজ আর তাল মারা হবে না। হরিপদ হাল ছেড়ে দিয়ে ঘরে ফিরে গেল। এদিকে তাল বাড়ির ভেতর থেকে পেতনি, ভূতনাথ আর ফুচকি হি হি করে হাসতে লাগলো। কেমন হয়ে গেছে গোপালের কান্না থামাতেই হরিপদ সেদিন সন্ধ্যাবেলায় বাজার থেকে দুটো পাকা তাল কিনে আনলো। রাত বাড়তেই হরিপদর স্ত্রী সারদা তালের বড়া ভাজতে শুরু করলো। গরম তেলে ছাড়া তালের বড়ার ম ম গন্ধে সারা বাড়ি ছড়িয়ে পড়ল। সেই গন্ধ হাওয়ায় ভেসে গিয়ে ঢুকলো তাল বাড়ির ভেতরে। ও বাবা গো, এ কিসের গন্ধ গো, আমার যে জিভে জল চলে এলো। মা, এটা তো তালের বড়ার গন্ধ। কি সুন্দর গন্ধ। আমার চাই মা, আমার এক্ষুনি চাই। মানুষগুলো আমাদের সামনে বড়া ভেজে আমাদেরই লোভ দেখাচ্ছে। এত বড় সাহস! এর প্রতিশোধ নিতেই হবে, আর বড়াগুলো আমাদেরই খেতে হবে। ভূতনাথ, তুমি যাও, গিয়ে মানুষের বাড়ির জানলায় দাঁড়িয়ে পেঁচার মতো ডাকো। ওরা ভয় পেয়ে অন্যদিকে মন দেবে। আর ফুচকি, তুই সেই সুযোগে রান্নাঘর থেকে বড়ার বাটিটা নিয়ে আসবি। হ্যাঁ, আমি যদি ধরা পড়ে যাই? কিচ্ছু হবে না, যাও তুমি। ভূতনাথ ভয়ে ভয়ে গিয়ে জানলার ধারে দাঁড়িয়ে পেঁচার মতন ডাকতে শুরু করলো। ভূতম, 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 ভূতম। কিন্তু তার গলাটা এতই ফ্যাস ফ্যাসে ছিল যে শুনে মনে হচ্ছিল কেউ যেন কাঁসছে। হ্যাঁ গো, শুনছো? বাইরে কে যেন কাশছে, নিশ্চয়ই ঠান্ডা লেগেছে কারো। এই সুযোগে ফুচকি ইঁদুরের মতো নিঃশব্দে রান্নাঘরে ঢুকে পড়ল। গরম বড়ার বাটিটা তুলে নিয়ে এক দৌড়ে সে তাল বাড়িতে ঢুকে পড়ল।